সরি ম্যাম, আমি আপনাকে বিয়ে করতে চাইনি। টাকার জন্য বাধ্য হয়ে আপনাকে আমায় বিয়ে করতে হয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, কিন্তু তুমি শুধুমাত্র টাকার জন্য একটা বাচ্চা সহ আমাকে বিয়ে করলে। হ্যাঁ, শুধুমাত্র টাকার জন্যই করেছি। কারণ আমার আম্মুকে বাঁচানোর এই পথটা ছাড়া আর কোনো পথ ছিল না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তা আজকে তো আমাদের বাসরাত, আমার উপর তোমার স্বামীর অধিকার দেখাবে না? দেখুন ম্যাম, আমাকে আপনি আর ৫টা ছেলের মতো ভাববেন না। আমি আপনাকে শুধু বাধ্য হয়ে বিয়ে করেছি, ভালোবেসে বিয়ে করিনি। আমি একজনকে ভালোবাসি। তুমি যদি একজনকে ভালোবেসে থাকো তাহলে আমাকে কেন বিয়ে করলে? তাকে কেন ঠকালে? আপনি ওইসব বুঝবেন না। আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমিও তোমাকে নিজের ইচ্ছায় বিয়ে করিনি, শুধুমাত্র বাবার কথায় বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছি। তাই আমার কাছে আসার চেষ্টা করবে না। ম্যাম, আমি তো আপনাকে বললাম আমি একজনকে ভালোবাসি। আমি তাকে এতটাই ভালোবাসি যে অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না। হ্যাঁ, কত ভালোবাসো সেটা তো দেখতেই পাচ্ছি। এতই তাকে ভালোবাসো অথচ আমাকে বিয়ে করে ফেলে শুধুমাত্র টাকার জন্য। আপনি কোনো বিষয়ে পুরোপুরি না জেনে মন্তব্য করতে পারেন না। আপনাকে অনেক সময় ধরে একটা কথা বলবো বলবো ভাবছি। কি কথা তাড়াতাড়ি বলো, আমার প্রচুর ঘুম পেয়েছে। আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। আপনার ঘোমটাটা একটু তুলবেন? আপনার মুখটা দেখতাম। সারাদিন অনেক ধকল গেছে। বাহ, এটা তো আসল চেহারা বের হয়ে এসেছে। তাই তো বলি, এতক্ষণ কেন ধোয়া তুলসী পাতা সেজেছিল? মানে আপনি কি বলছেন আমি তো কিছু বুঝতে পারছি না। এখন বলছো যে আমার কণ্ঠ তোমার পরিচিত মনে হচ্ছে। একটু পর মুখ দেখে বলবে আমি তোমার আগে থেকেই পরিচিত। তারপরে তুমি আমার কাছে আসার চেষ্টা করবা, আমাকে তোমার পছন্দ হয়ে যাবে। ছেলেদের এসব ক্যারেক্টার না আমার জানা আছে। তুমি বেশি কথা বলো না। তুমি নিজেও ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। সায়ন আর কোনো কথা না বলে নিচে বিছানা করে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল আর মনে মনে ভাবতে লাগলো। তুমি কোথায় হারিয়ে গেলে মিষ্টি পরি? তোমাকে যে আমি খুব ভালোবাসতাম, কেন হারিয়ে গেলে? আমি তোমাকে আর খুঁজেই পেলাম না। বিয়ে করেছি জানলে তুমি খুব রাগ করবে তাই না? কিন্তু আমার তো কিছু করার ছিল না। আমি বাধ্য হয়ে এমনটা করেছি। প্লিজ মিষ্টি পরি, তুমি আমার উপর রাগ করে থেকো না। আমি তোমাকে একদিন না একদিন খুঁজে বের করবই। এসব ভাবতে ভাবতে সায়ন কখন যে ঘুমিয়ে গেছে টের পায়নি। গল্পের তো প্রায় অনেক দূর চলে এলাম। আপনারা কিছুই বুঝতে পারছেন না তো চলুন বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আমাদের গল্পের নায়িকা আয়রা খান, খান গ্রুপ অফ কোম্পানির এমডি শফিকুল আহমেদের একমাত্র মেয়ে সে। এর অপরদিকে আমাদের গল্পের নায়ক সায়ন আহমেদ, আয়রাদের অফিসের সামান্য একজন কর্মচারী। আজকে তাদের দুজনের বিয়ে হয়েছে। আপাতত এটুকুই জেনে রাখুন, বাকিটা গল্পের সাথে থাকলে জেনে যাবেন। চলুন তাহলে এবার গল্পে ফেরা যাক। পরের দিন সকালবেলা সায়নের আগে ঘুম ভাঙ্গে। সায়ন ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়ে নিচে দেখে আয়রার আম্মুর সাথে পিছিয়ে একটা ছেলে খেলা করছে। সায়নকে নিচে নামতে দেখে আয়রার আম্মুর কাছ থেকে দৌড়ে সায়নের কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো। নতুন বাবার নতুন বাবা, তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। চলো চলো, আমার সাথে তুমি খেলা করবে। এটা বলে আয়াস সায়ানের হাত ধরে টানতে লাগলো। এটা দেখে আয়রার আম্মু আয়াসকে বলল, এমন করে না আরাশ বাবু, তুমি আমার কাছে এসো। আমি তো তোমার সাথে খেলা করছি, নতুন বাবা তোমার সাথে পরে খেলা করবে। আয়রার আম্মুর এই কথা শুনে আয়াসও লক্ষ্মী ছেলের মতো তার কাছে চলে গেল। আয়রার আম্মু সায়ানকে বলে উঠল, বাবা তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য নাস্তা দিতে বলছি, কেমন? ম্যাডাম, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। স্যার কি অফিসে বের হয়ে গেছে? আজকে আমি অফিসে যাব না। আয়রার আম্মু সায়ানের এই কথা শুনে বলে উঠল, সায়ান, এখন আমাকে ম্যাডাম বলে তোমার ডাকার প্রয়োজন নেই। এখন আমি তোমার শাশুড়ি। আর আয়রার আব্বু আজকে একটা অন্য জায়গায় গিয়েছে, মিটিং আছে, তাই তুমি অফিসে যাও, সাথে করে আয়রাকে নিয়ে যেও। আমার শ্বশুর বলছিল এই অফিসের দায় দায়িত্ব সব আয়রারের উপর বুঝিয়ে দেবে, বিদেশের কোম্পানিগুলোর কাজ বাসা থেকেই করবে।
ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তারপর সায়ান আর কিছু না বলে সোফাতে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পরে সায়ানের জন্য নাস্তা নিয়ে আসলো কাজের লোক। সায়ানের সামনে নাস্তাগুলো রাখতেই সায়ান অল্প কিছু খেলো আর সাথে আয়েশকেও কিছু খাইয়ে দিল আর আয়েশের সাথে খেলাও করলো। বেশ কিছুক্ষণ পরে আয়রাও ফ্রেশ হয়ে নিচে নামলো। আয়রা সিঁড়ি দিয়ে নিচে নামছে, এমন সময় সায়ান আয়রাকে দেখে বলে উঠল, মিষ্টি পরি, তুমি এখানে? এটা বলে শায়ন আয়রার কাছে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। আয়রা শায়নের কাছে রেখে আগুন হয়ে গেল। এরপর ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস ঠাস করে ওর গালে জ্বর মেরে বলল, এই ছোট লোকের বাচ্চা, তোকে কালকে রাতে আমি নিষেধ করি নাই তুই আমার কাছে আসবি না? তাও তুই আমাকে আজকে জড়িয়ে ধরেছিস, কত বড় সাহস তোর! আর তুই আমাকে মিষ্টি পরি বলছিস কেন? আমার নাম আয়রা। শায়ন তো আয়রার এমন ব্যবহারে অবাক হয়ে গেল। শায়ন আয়রাকে ধরে বলল, মিষ্টি পরি, তোমার কি হয়েছে? তুমি কেন এমন করছো? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সায়ান। তুমি আমাকে এত ভালোবাসো, তাও তুমি আমার গায়ে হাত তুললে আজকে? কি আবল তাবল পাগলের মতো বলছিস? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে চিনিই না, আজকে প্রথম দেখেছি তোকে। শায়ন আয়রার মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। তারপরে শায়ন আয়রাকে আবারও বলল, তুমি আমার সাথে মজা করছো, তাই না মিষ্টি পরি? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কোথাও পাইনি। তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তুই যদি আর একবার একটা ফালতু কথা আমাকে বলিস, তাহলে আমি কিন্তু আরো 2টা গালে চড় মারতে বাধ্য হব। শায়ন আয়রার এমন ব্যবহার দেখে বলে উঠল, না, তুমি আমার মিষ্টি পরি কিছুতেই হতে পারো না। আমার মিষ্টি পরির ব্যবহার কখনো এরকম হতেই পারে না। আমার মিষ্টি পরির ব্যবহার কত সুন্দর ছিল, তুমি সবার সাথে কত ভালোভাবে কথা বলতে, যার জন্য আমি তোমাকে নাম ধরে না দেখে মিষ্টি করে বলে ডাকতাম। কি আবল তাবল পাগলের মতো কথা বলছিস? আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না। তোর মতো পাগলের সাথে কথা বললে আমি নিজের মাথায় খারাপ হয়ে যাবে। আমি তোর সাথে কথা বলতে চাই না, শর্ত আমাকে অফিসে যেতে দে। আর হ্যাঁ, আজকে তোকে অফিসে যেতে হবে না, তুই আমার চোখের সামনেই আসবি না। এ বলে আয়রা রাগে ফুঁসতে ফুঁসতে বের হয়ে চলে গেল। দূর থেকে দাঁড়িয়ে আয়রার আম্মু সব কথা শুনল। আয়রাকে নিচে নামতে দেখে আয়েশকে নিয়ে ওর আম্মু চলে গেছিল ঘরে। আয়েশকে ঘরে খেলনা দিয়ে রেখে এসে চেঁচামেচির আওয়াজ শুনে এগিয়ে আসতেই দেখল আয়রার আম্মুর কানে সবগুলো কথা গেল। আয়রার আম্মু দূর থেকে সবকিছু শুনলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আয়রা বের হয়ে গেছে অফিসে। শায়ন সোফাতে বসে নিজে নিজেই বলতে লাগলো, আমার মিষ্টি পরি আমাকে চিনতেই পারছে না। এটা কেন করছে আমার সাথে? 4টা বছর ধরে আমার মিষ্টি পরীকে খুঁজে বেড়াচ্ছি। তাহলে কি আয়াস আমারই সন্তান? আমার মিষ্টি পরি যখন হারিয়ে যায় তখন তো প্রেগনেন্ট ছিল। শায়ন এসব কথা নিজে নিজে বলছে। হঠাৎ করে আয়রার আম্মু শায়নের সামনে এসে বলল, সায়ান, তোমার সাথে আমার কিছু কথা আছে। শায়ন নিজের চোখের পানি মুছে আয়রার আম্মুর দিকে তাকিয়ে বলল, জি ম্যাডাম, বলুন কি কথা। আপনি বসুন না এখানে। সমস্যা নেই, তুমি এখানে বসো, আমি সামনের সোফায় বসছি। আয়রার আম্মু সোফাতে বসে বলে উঠল, তোমার আর আয়রার সব কথাই আমি শুনেছি, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। আমাকে একটু বুঝিয়ে বলবে? মানে ম্যাডাম, আপনি কি জানতে চান? আমি তোমাকে বারবার বলেছি সায়ান, আমাকে ম্যাডাম না ডাকতে। আমি তোমার শাশুড়ি, আমাকে আম্মু বলে ডাকবে। আর আমি তোমার থেকে জানতে চাই, তুমি যে আয়রাকে বললা যে আয়রাকে তুমি আগে থেকে চেনো, এটা কিভাবে? তোমাদের তো কালকেই বিয়ে হলো, আর আয়রাও আজকে প্রথম অফিসে গেল। তুমি তো আয়রাকে অফিসেও দেখোনি, তাহলে ওকে তুমি কিভাবে চেনো? আয়রা আমার বিবাহিত স্ত্রী, আমি ওকে চিনব না কেন? কিসব আবল তাবল কথা বলছো সায়ান? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে সম্পূর্ণটা খুলে বলো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি বলছি। আপনাদেরও তো জানতে ইচ্ছে করছে কি হয়েছিল শায়না আর আয়রার সাথে, যে তারা আজ আলাদা। আর কেনই বা আয়রা শায়নকে চিনতে পারছে না। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি।
তাহলে সবই বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক 5 বছর আগের ঘটনা। রাত তখন প্রায় 10টা। শ্যান প্রতিদিনের মতো প্রাইভেট শেষ করে হেঁটে বাসায় ফিরছিল। হঠাৎই এক গলির পাশ থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসে। কেউ আছে? প্লিজ আমাকে বাঁচান। শ্যান এক মুহূর্ত না ভেবে দৌড়ে যায় আওয়াজের উৎসের দিকে। গলির মধ্যে গিয়ে দেখে 4-5 জন উচ্ছৃঙ্খল ছেলে একটি মেয়েকে ঘিরে রেখেছে। মেয়েটা ভীত, চোখে মুখে আতঙ্ক আর কাঁপছে। শ্যান পিছন থেকে চিৎকার করে বলে উঠল, এই কি হচ্ছে এখানে? মেয়েটিকে ছেড়ে দাও। একজন বখাটের উদ্ধত ভঙ্গিতে বলে উঠল, কে তুই? তোর মতো একটা ছেলে আমাদের থামাবে? আর তুই মেয়েটা কে হস? হ্যাঁ, থামাবো। আর এক কদম এগোলে দাঁত ভেঙে ফেলবো। আর মেয়েটার কে হয় আমি সেটা তোদের না জানলেও চলবে। শ্যান ঠিক কঠিন গলায় বলে উঠল। ছেলেগুলো প্রথমে হেসে ওঠে, কিন্তু শ্যানের রাগী চেহারা আর দাপট দেখে একটু পিছিয়ে আসে। এর মধ্যে আশপাশ থেকে কয়েকজন মানুষ জড়ো হতে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে বকাটিগুলো দৌড়ে পালিয়ে যায়। তারপর যে মেয়েটি বিপদে পড়েছিল সে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ধন্যবাদ, আমি জানি না আপনি না থাকলে কি হতো। শ্যান হালকা হেসে বলল, ঠিক আছেন তো? চিন্তা করবেন না, আমি আপনাকে কিছুতেই একা যেতে দেব না। আপনি কোথায় যাবেন বলুন? আমার এক বান্ধবীর জন্মদিন ছিল, ওর বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেছে। এই সামনেই আমরা কয়েকজন বান্ধবী মিলে একটা বাসাতেই। আচ্ছা চলুন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি। মেয়েটি মাথা নেড়ে সম্মতি দিল। তার চোখে মুখে আতঙ্কের ছাপ তখনও স্পষ্ট। ধীরে ধীরে শ্যান তার পাশে দাঁড়িয়ে বলল, নামটা জানতে পারি? মেয়েটি হালকা করে হেসে উত্তর দিল, থাকি। আয়রা, আয়রা খান। আর আপনি? আমি শায়ান আহমেদ। দুজনেই চলে আসলো আয়রা যেখানে থাকে সেখানে। তখনকার ল্যাম্পপোস্টের আলোতে এই প্রথম আয়রাকে স্পষ্টভাবে দেখতে পেল শ্যান। এক দেখায় শ্যানের খুব ভালো লেগে গেল আয়রাকে। আয়রা যে বাসার ভেতরে ঢুকতে যাবে তখনই শ্যান আয়রার কানে ফিসফিস করে বলে উঠল, আপনাকে তো খুব মিষ্টি দেখতে, এতক্ষণ তো খেয়াল করি নাই। আমি না আপনার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ। শ্যানের মুখে এমন কথা শুনে আয়রা তো আকাশ থেকে পড়ল। তারপর শ্যানের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি আমার জুনিয়র হবা। আমি তোমার সিনিয়র, তুমি আমাকে কিভাবে প্রপোজ করতে পারো? আপনাকে আমার ভালো লেগে গেছে, তার মানে আমি আপনাকেই বিয়ে করব। আপনি আমার সিনিয়র হলে তাতে কিছু যায় আসে না। এখন তো দেখছি তোমারও মাথা খারাপ না। তোমার সাথেও বেশিক্ষণ কথা বলা যাবে না, তুমি থাকো, আমি গেলাম। এ বলে আয়রা তার বাড়ির ভেতর ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে শ্যান জোরে চিৎকার করে বলে উঠল, এই যে মিষ্টি পরি, শোনো, আমি তোমাকেই বিয়ে করব। যেভাবেই হোক তোমাকে আমি এখন থেকে মিষ্টি পরি বলে ডাকবো। আয়রা শ্যানের কথা শুনেও না শোনার ভান করে বাড়ির মধ্যে ঢুকে গেল। আয়রা রুমে যেতে তার বান্ধবী বলে উঠল, কি রে আইরা, তোর এত লেট হলো যে ফিরতে? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল? আরে অনেক কিছু ঘটে গেছে, দাঁড়া আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি, তারপর বলতেছি। আচ্ছা ঠিক আছে, যা, আমি অপেক্ষা করছি। এই বলে আয়রা তার ড্রেস নিয়ে চলে গেল ওয়াশরুমে। আয়রারা 4 জন থাকে একটা ফ্ল্যাট নিয়ে, বাকি 2 জন ঘুমিয়ে গেছে। আয়রার জন্য মুনি অপেক্ষা করে বসেছিল। আয়রা লেট দেখে মুনি আয়রাকে বেশ কয়েকবার কল দিয়েছিল, কিন্তু আয়রার ফোন অফ ছিল। প্রায় 15 মিনিট পর আয়রা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপর মুনির পাশে বসে বলল, বান্ধবী জানিস আজকে অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে আমাকে না বললে আমি জানবো কেমনে? হ্যাঁ তোকে সব বলছি, শোন তাহলে। তারপর মুন্নিকে আয়রা সব কথা খুলে বলল। মুন্নি সব শুনে আয়রাকে হাসতে হাসতে বলে উঠল, যে ছেলেটা তোকে বাঁচালো সেই আবার তোকে প্রপোজ করলো? হাউ ফানি! তুই হাসছিস? আমি পড়ে গেলাম মহা বিপদে। কেন, কোন বিপদে পড়লি? ছেলেটা তো চলেই গেছে। তাহলে চলে গেছে তো কি, ছেলেটা তো আমার বাসাটা চিনে গেছে, হয়তো আসতে পারে প্রতিদিন যদি সিরিয়াসলি কথাটি বলে থাকে। এটা তো ঠিক বলেছিস, এটা তো ভেবে দেখিনি। আয়রা মুন্নির মাথায় একটা থাপ্পড় মেরে বলে উঠল, তা কেন ভাববি? তোর মাথায় তো গোবর ভরা, সবসময় খালি ভাবিস কিভাবে খাওয়া যায়, তারপর কোনো বুদ্ধি কাজে লাগাতে পারিস না। এই জন্য তো মোটা হচ্ছিস দিন দিন।
আয়রা এমন কথা শুনে মুন্নি মুখ ফুলিয়ে বলে উঠল। তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? যা, তোর সাথে আমি কথাই বলবো না। তোর যা ইচ্ছে তাই করে নে। আরে বান্ধবী, আমি তো মজা করেছি, তুই সিরিয়াস ভাবে নিস কেন? রাগ করিস না প্লিজ, একটা আইডিয়া দে না, কি করব এখন? আয়রা বুঝতে পারলো যে মুন্নি অভিমান করেছে, তাই আয়রা কান ধরে বলে উঠল। কি আর করবি, বাসা চেঞ্জ করতে হবে। কালকে বাড়িওয়ালার সাথে কথা বলবো, দেখি এই বাসাটা ছেড়ে আশেপাশে কোথাও নেওয়া যায় কিনা। মুন্নির কথা শুনে আয়রা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে বলে উঠল। আমি মনে তো জানি আমার বান্ধবী কখনো খারাপ বুদ্ধি দেবে না। আই লাভ ইউ বান্ধবী, সেজন্য আমি তোকে এত ভালোবাসি। অনেক ঢং হয়েছে, আর ঢং করতে হবে না। কালকে বাড়িওয়ালার সাথে কথা বলবো। যদি বাসা চেঞ্জ করি তাহলে অনেক কাজ আছে, তারপরে তো আবার কলেজেও যেতে হবে নাকি। যা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। শায়ন বাড়ি ফিরে কলিং বেল দিতে ওর আম্মু সে দরজা খুলে বলতে লাগলো। কি রে বাবা, তোর আজকে ফিরতে এত দেরি হলো যে? আর বলো না আম্মু, রাস্তায় একটু সমস্যা হয়েছিল আর কি। শায়নের মুখে এমন কথা শুনে ওর আম্মু চিন্তায় পড়ে গেল। তাড়াতাড়ি শায়নকে বলে উঠল। কি হয়েছিল রাস্তায়? তোর কোনো ক্ষতি হয়েছে নাকি? আরে না আম্মু, আমার তেমন কিছু হয়নি। তুমি তাড়াতাড়ি টেবিলে খাবার দাও, ক্ষুধা লাগছে। আমি ফ্রেশ হয়ে খেতে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি খাবার রেডি করছি। এই বলে শায়ন চলে গেল উপরে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল বেলা আয়রারা সবাই তাদের বাড়িওয়ালার সাথে কথা বলে অন্য বাসা দেখে চলে গেল। বাড়িওয়ালা আয়রাদের পরিচিত থাকায় তেমন কোনো সমস্যা হয়নি। সেই রাতের পর শায়ন প্রতিদিন একবার করে সেই বাসার আশেপাশে ঘোরাঘুরি করত। মনে মনে আশা করত যদি আর একবার সেই মিষ্টি পরীটাকে দেখতে পায়। 3 দিন কেটে গেছে। শায়ন ঠিক করেছে আজ আর অপেক্ষা নয়, আজ ও আয়রার সামনে গিয়ে দাঁড়াবে। শায়ন আয়রার বাড়িওয়ালাকে রিকোয়েস্ট করে আয়রারা কোথায় বাসা নিয়েছে সেটা জেনে নেয়। তারপর মনে মনে বলে, আজ আমি ওকে আবার বলবো আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। মিষ্টি পরি শুধু নামেই না, ও সত্যি আমার জীবনের সবচেয়ে মিষ্টি অংশ হতে পারে। সন্ধ্যার দিকে শায়ন আয়রার নতুন বাসার সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক তখনই চেয়ে দেখে আয়রা বাসা থেকে বের হচ্ছে। শায়ন দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে পড়ে। শুনুন মিষ্টি পরি, আমি জানি আপনি রাগ করেছেন, কিন্তু একটুখানি সময় দিবেন প্লিজ। তুমি এখানেও এসেছো? কি পাগল পাড়া ছেলেটা তুমি, এত সাহস কই পেলা? শায়ন হালকা হেসে উত্তর দিল। ভালোবাসা সাহস দেয়, আর আপনি তো আমার সাহসের কারণ। প্লিজ একবার বসে কথা বলুন। আয়রার ভেতরে একটু নরম ভাব দেখা গেল, মুখে সে প্রকাশ করতে পারল না, কিন্তু সে বুঝতে পারছিল ছেলেটার চোখে সত্যি কিছু আছে। দুজনেই কাছের এক কফি শপে বসলো। শায়ন ধীরে ধীরে, আমি সাধারণ একজন ছেলে, পরিবারে আমার মা বাবা ছাড়া কেউ নেই। ছোট থেকেই জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু আপনি আপনি শিখিয়ে দিলেন মনের কোনো কোনায় এখনো কিছু স্বপ্ন বাকি। তোমার কথা শুনে মনে হয় তুমি কবিতা লেখো। শায়ন হাসতে হাসতে বলল, না, শুধু মিষ্টি পরির জন্য মিষ্টি কথা বলি। এই কথা প্রথমবারের মতো আয়রা হেসে ফেল। ঠিক সেই মুহূর্তটাই ছিল শায়নের জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। তারপর থেকে দুজনের যোগাযোগ শুরু হলো। দিনে দিনে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে তৈরি হতে লাগলো এক গোপন প্রেম। এভাবেই দেখতে দেখতে কেটে গেল কয়েকটি মাস। কয়েক মাস পর আয়রা তখন শায়নের ভালোবাসায় গভীরতায় হারিয়ে গেছে, অথচ সে জানত সমাজ তাদের দূরত্ব অনেক। একদিকে বড়লোক বাবার একমাত্র মেয়ে, অন্যদিকে শায়ন টিউশনই করে। বলতে গেলে সে এখনো বেকার। তবুও একদিন আয়রা নিজেই বলে বসলো, শায়ান, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা পালিয়ে বিয়ে করতে পারি। শায়ন আশ্চর্য হয়ে বলল, আয়রা তুমি কি আমার সঙ্গে সারা জীবন কাটাতে রাজি? তুমি পারবে আমার সাথে সারাটা জীবন কাটাতে? আমি যে তোমাদের মতো অত বড় লোক নই, তোমাকে খুব বেশি একটা সুখে রাখতে পারবো না। নরম গলায় আবার বলল, তোমার চোখে চোখ রাখলেই বুঝি আমি ঠিক জায়গায় আছি। সবই তো বুঝলাম। আমার বাবা মা গ্রামে গেছে, ওনাদের গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি এখন আপাতত একাই আছি, পড়াশোনা করছি আর একটা জবের জন্য চেষ্টা করছি। এখন বাবা মাকে জানানো যাবে
না জানালে তারা বিয়েটা করতে দেবে না। তুমি যদি চাও, এখন বাবা মাকে জানানো যাবে না, জানালে তারা বিয়েটা করতে দেবে না। তুমি যদি চাও আমরা দুজনেই বিয়ে করে রাখতে পারি, তারপরে আমি একটা ভালো জব পেলে তোমাদের বাসায় প্রস্তাব দিব। সেটাই ভালো, কোনো সমস্যা হবে না। তোমার বাবা মাও নেই, আর আমার বাবা মা তো এখানে থাকে না, আমি আমার ফ্রেন্ডদের সাথে থাকি। ওখান থেকে না হয় তোমার সাথে থাকবো। আমরা তো বিয়ে করব, বিবাহিত হলে কেউ কিছু বলতে পারবে না তখন। সে রাতে দুজনেই ঠিক করলো তারা একসাথে থাকবে চিরদিন। আয়রার বান্ধবী মুনিকে সবটা জানি ওরা বিয়ে করে ফেললো। মুনি আয়রার বেস্ট ফ্রেন্ড, মুনিকে আয়রা সবকিছু জানায় প্রথমে। মুনি বিয়ে নিয়ে অমত করলো, পরে শায়ানকে দেখে বুঝতে পেরেছিল শায়ান আসলেই আয়রাকে খুব বেশি ভালোবাসে, তাই আর পরে কিছু বলেনি। তাদের বিয়ে হলো একেবারে গোপনে। আয়রা চলে আসলো শায়ানের বাসায়। আজকে শায়ানের বাসর রাত প্রায় 12টা। দুজন খাওয়া দাওয়া করে রুমে এসে দরজাটা লাগিয়ে দিল। তারপর শায়ান আয়রার কাছে গিয়ে বলে উঠল, আমার মিষ্টি পরীটা এখন আমার বউ। আমার যে কি আনন্দ লাগছে, আজকে আমি তোমাকে মন ভরে আদর করব। যা দুষ্টু, এসব কি কথা বলতে লজ্জা করে না? লজ্জা পেলে আর বাসর করব কিভাবে বলো তো? এসো তোমাকে আদর করি। শায়ান এটা বলে এক টান দিয়ে তার ঠোঁটের সাথে আয়রার ঠোঁট মিলিয়ে দিল। তারপর আয়রাকে বিছানায় ফেলে ওর গালে ঘাড়ি কপালে কিস করতে লাগলো। শায়ান আয়রার গায়ের জামা কাপড় সব খুলে ফেল। আয়রা তো লজ্জে শেষ হয়ে গেছে, শায়ানের দিকে তাকাতেই পারছে না। শায়ান আর বেশি কিছু না বলে শুধু বলে উঠল, কান্না করার জন্য রেডি হও, আজ সারা রাত আদর করব তোমাকে, নো ছাড়াছাড়ি। এই বলে শায়ান আয়রাকে আদর করা শুরু করলো। আয়রা তো ব্যথায় কান্না করছে, তাও শায়ানকে ছাড়ছে না। এভাবে ওদের বাসরাত কেটে গেল। পরের দিন সকালবেলা উঠে দুজনে ফ্রেশ হয়ে নিল। তারপরে শায়ান চলে গেল চাকরির খোঁজে। একটা কোম্পানিতে ও চাকরি পেয়ে গেল। এভাবে চলতে লাগলো শায়ান ও আয়রার জীবন। শায়ান ভেবেছিল আর একটু বেটার চাকরি পেলে তবে আয়রাদের বাসে আর ওর বাসায় জানাবে। এভাবেই দেখতে দেখতে কেটে গেল 6টি মাস। আয়রাও জবে ঢুকেছে। এই মাস 2 হলো। স্বাধীন একা একা থাকতে ভালো লাগে না, প্রতিদিন তো আর ক্লাস করা যায় না। তার জন্য সে এ জব শুরু করেছে। শায়ান এতে বাধা দেয়নি। এই 6 মাসের মধ্যে দুজনে বুঝেছিল টাকা স্ট্যাটাস কিছুই না, একে অপরের ভালোবাসে সবচেয়ে বড়। একদিন সকালে আয়রা শায়ানকে এক চমক দিল। তুমি বাবা হতে যাচ্ছ। শায়ান আনন্দে কান্না গলায় বলে উঠল, সত্যি বলছো? আমি বাবা? আয়রা হেসে ফেলল, তারপর বলল, হ্যাঁ শায়ান, তুমি বাবা আর আমি হব তোমার ছোট্ট পরিবারের রানী। এই খবর পেয়ে শায়ান তো যেন 7 আসমানে আয়রাকে কপালে একটা কিস করলো। একদিন হঠাৎ করে আয়রা অফিস যাওয়ার পথে বের হলো। তারপর থেকে সে নিখোঁজ। খোঁজাখুঁজি, থানায় অভিযোগ, হাসপাতাল ঘোরা। শায়ান পাগলের মতো খুঁজতে লাগলো, কিন্তু আয়রার কোনো খোঁজ পাওয়া গেল না। শায়ান মুন্নিকেও জিজ্ঞাসা করেছিল, কিন্তু মুন্নি কিছু বলতে পারেনি। দিন গড়াতে মাস থেকে বছর। শায়ান বিশ্বাস করতে পারেনি যে যাকে সে ভালোবেসে বিয়ে করলো, যার সন্তান তার গর্ভে, সে হঠাৎ করে হারিয়ে যাবে। তবে সে হাল ছায়নি। শায়ান মনে মনে বলেছিল। শায়ান নিজের মনে মনে ভাবলো, তুমি যদি বেঁচে থাকো, আমি একদিন না একদিন তোমায় খুঁজে বের করব, মিষ্টি পরি। ফ্ল্যাশব্যাক শেষ। বর্তমান সময়ে আয়রার মা হতবাক, চোখে পানি এসে গেছে। সে বুঝতে পারছে এখন পুরো সত্যিটা। শায়ান সব কথা খুলে বলার পর আয়রার মা আবেগে চোখে জল ধরে রাখতে পারলেন না। কিছুক্ষণের জন্য চারপাশে যেন নীরবতা নেমে এলো। আয়রার আম্মু চোখ মুছতে মুছতে বলল, শায়ান, তারপরে তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি তারপরে ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি। পরে কিছুদিনের জন্য গ্রামে গিয়েছিলাম। গ্রাম থেকে ফেরার সময় আমার ফোনটা হারিয়ে যায়, সিম সহ। আমি আর ওই বাড়িতে থাকতে পারিনি। সেখানে আয়রার স্মৃতি আমাকে সবসময় কুড়ে কুড়ে মারত, তাই আমি অন্য জায়গায় চলে যাই। আচ্ছা, ঠিক আছে, এবার বুঝতে পেরেছি। এই জন্য তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি? মানে আমি কিছু বুঝতে পারলাম না ম্যাডাম, আমাকে একটু বুঝিয়ে বলুন। আয়রাকে পেয়েছিল আমাদের বাড়ির ড্রাইভার। আমাদের বাড়ির অনেক পুরনো ড্রাইভার সে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল। তুমি বললে আয়রা অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল। হয়তো অফিসে যাওয়ার পথে ওর অ্যাক্সিডেন্টটা ঘটে যায়।
তারপরে রহিম ওকে নিয়ে হসপিটালে ভর্তি করে আর আমাদের খবর দেয়। আমরা সেই খবর পেয়ে দ্রুত ছুটে আসি হসপিটালে। অবস্থা তেমন একটা ভালো ছিল না। পরে ডাক্তার অনেক চিকিৎসা করে বিপদমুক্ত করেন। ডাক্তার আমাদের এটাও জানায় আয়রা প্রেগনেন্ট। এটা শুনে তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম। আমরা বলেছিলাম ওর তো বিয়েই হয় নাই। পরে ডক্টর প্রেগন্যান্সি টেস্ট করে দেখে পজিটিভ। আমরা চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। কোথায় থেকে কি হলো কিছুই বুঝতে পারছিলাম না। পরে মনে পড়লো মুন্নির কথা। মুন্নির সাথে কথা বলে তোমার কথা জানতে পারি। মুন্নি যে বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে তোমাকে খুঁজে পাইনি। তোমার নাম্বার অফ ছিল। মুন্নির কাছে তোমার কোনো ছবি ছিল না। মুন্নি আমাদের ছবিটা দেখাইতে পারে নাই। আয়রার যখন জ্ঞান ফিরে আমরা ওর প্রেগনেন্টের বিষয়ে জিজ্ঞেস করাতে আয়রা কিছু বলতে পারে না। ডক্টর বলে ওর স্মৃতি কিছুটা নষ্ট হয়ে গেছে, ওর মাথায় চাপ না দিতে। তাই আমরাও প্রেশার দেইনি। কিন্তু আয়রাকে আমরা মিথ্যে কথা বানিয়ে বলি যে ওর হাজবেন্ড মারা গেছে অ্যাক্সিডেন্টে আর ওর মাথায় আঘাত লাগার কারণে ওর মনে পড়ছে না কিছু। এছাড়া আমাদের কিছু করার ছিল না। আয়রাকে নিয়ে আমরা দেশের বাইরে চলে যাই। ওখানেই আয়েশার জন্ম। আয়রাকে নিয়ে আমরা দেশের বাইরে চলে যাই। ওখানেই আয়াসের জন্ম। ওখান থেকে ও পড়াশোনা শেষ করে। তারপর কিছু মাস হলো আমরা দেশে এসেছি। দেশে আসার পরে থেকে ওর বাবা আয়রাকে বিয়ে করার জন্য ছেলে খুঁজছিল। তোমাকে দেখে ওনার পছন্দ হয়ে যায় এবং তোমাকে প্রস্তাব দিয়ে বিয়ে দিয়ে দিল। বাকিটা তো তুমি জানো। শান আয়রার আম্মুর কথা শুনে অবাক হয়ে গেল। এতদিন অপেক্ষা করার পর তার মিষ্টি পরীকে সে ফিরে পেল। তাও এভাবে, এটা ভাবতে শায়নের মন খারাপ হয়ে গেল। শায়নের মন খারাপ দেখে আয়রার আম্মু বলল, শায়ান বাবা, তুমি তো আজ কয়েকটা বছর অনেক কষ্ট করলে আমার মেয়ের জন্য। আর একটু কষ্ট করতে পারবে না? ওর যে স্মৃতি ফেরাতেই হবে যেভাবেই হোক। তুমি পারবে না ওর স্মৃতি ফেরাতে? পারবো আমি তো শুধু ওদের ভালোবেসেছি ম্যাডাম। আমি শুধু চেয়েছি একদিন আবার ওদের ফিরে পাবো। আমি জানতাম আমার মিষ্টি পরি একদিন ফিরবেই, কিন্তু সে ফিরেও যেন অচেনা হয়ে গেছে। আয়রার মা এবার একটু চিন্তিত মুখে বললেন, তুমি প্লিজ আর কষ্ট পেও না। আমাদের এখন একসাথে হয়ে ওর স্মৃতি ফেরাতে হবে। শায়ন চোখ বড় করে বলে, মানে মানে শুধু ও আমার সঙ্গে কাটানো সময়, আমাদের বিয়ে, আয়াস, সবই ও ভুলে গেছে। তোমার সাথে পরিচয় হওয়া থেকে শুরু করে বিয়ে কিছুই ওর মনে নেই। শায়ন এবার নিজেকে সামলে নিয়ে বলল, ম্যাডাম, আমি কিছুতেই হার মানব না। আমি জানি ওর স্মৃতি ফিরে আসবে, আর যদি না আসে তাহলেও আমি নতুন করে ওর মনে জায়গা করে নেব। যেমন প্রথমবার করেছিলাম আবার করব। আয়রার মা এবার শায়নের কাঁধে হাত রাখলেন। তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি বাবা। কিন্তু মনে রেখো, এখন তুমি ওর ভালোবাসার মানুষ নও, অপছন্দের স্বামী ওর। তুমি শুধু ওর কাছে অফিসের এক কর্মচারী। তুমি যা করবে ভেবেচিন্তে করবে। ওকে জোর করে কিছু মনে করাতে যাবে না। শায়ন মুচকি হাসলো, তারপর বলল, আমি কখনো জোর করিনি ম্যাডাম। ওর মন আমি জিতেছিলাম, এবারও জিতব ভালোবাসা দিয়ে। হ্যাঁ, তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। আর হ্যাঁ, তুমি আমাকে আম্মু বলে ডাকবে, ঠিক আছে? আর একবারও ম্যাডাম যেন না শুনি তোমার মুখে। ঠিক আছে, আমার মনে থাকবে আম্মু। শায়নের মুখে এই কথা শুনে আয়রার আম্মু চলে গেল আয়েশের কাছে। শায়ন সোফায় বসে ফোন দিল ওর আব্বুকে। শায়নের আব্বু কল ধরে বলে উঠল, শায়ান বাবা, কেমন আছিস? আমি ভালো আছি আব্বু। আম্মু এখন কেমন আছে? এখন ডাক্তার বলেছে এখন ভালো আছে, অপারেশন হয়ে গেছে, চিন্তা নেই এখন আর। 3 দিন পর ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ আব্বু, একটা সুখবর তোমাদের জন্য। কি বাবা? তোমাদের বৌমাকে আমি খুঁজে পেয়েছি। শায়নের কথা শুনে ওর আব্বু অবাক হয়ে গেল, তারপরে বলল, মানে কি শায়ান, তুই কালকে বিয়ে করছিস আর আজকে তুই এই কথা বলছিস? ওকে তো তুই এতদিন ধরে খুঁজলি, ওকে তো তুই এতদিন ধরে খুঁজলি, পেলি না, আজ হঠাৎ কোথা থেকে পেলি? এখন তো তোর নতুন বউ, তুই কি জবাব দিবি? বাবা, আমার কথাটা আগে শোনো, তারপরে বুঝতে পারবা। আচ্ছা বল, শুনছি, কি বলবি? আসলে আব্বু, আয়রার সাথেই আমার প্রথম বিয়ে হয়েছিল।
এবং আমি ওকেই হারিয়ে ফেলেছিলাম। কালকে আবার ওর সাথেই আমার বিয়ে হয়েছে। মানে এসব কি বলছিস শায়ান? এটা তো খুশির কথা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। আম্মু সুস্থ হয়ে বাড়ি ফিরুক, তারপরে সব বলবো সামনাসামনি। এখন রাখি, কেমন? আম্মুর দিকে খেয়াল রেখো, নিজেও সাবধানে থেকো। আমি বিকেলের দিকে হসপিটালে যাব রে। আচ্ছা ঠিক আছে, তুইও সাবধানে থাকিস। এ বলে শায়ান ফোনটা কেটে দিল। তারপরে চলে গেল রুমে, কিছুক্ষণ রেস্ট নিল। তারপর নিচে এসে আয়াসের সাথে বেশ কিছুক্ষণ খেলা করলো। এভাবে বিকেল হয়ে গেল। বিকেলে হসপিটাল থেকে ঘুরে আবার বাসায় চলে আসলো। রাতে খাওয়া দাওয়া করে শায়ান রুমে যেই ঢুকতে যাবে, এমন সময় আয়রা বলে উঠল। এই, তুই আমার রুমে একদম ঢুকবি না। শায়ান আয়রার মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওকে জিজ্ঞেস করলো। আমি রুমে ঢুকবো না তো কোথায় যাব? তোর যেখানে খুশি তুই সেখানে যা, আমার রুমে ঢুকবি না, এটাই শেষ কথা। সকালে তুই আমার সাথে বাজে ব্যবহার করেছিস, এটা তোর শাস্তি। আমার রুমে তোর জায়গা হবে না। আমি দুঃখিত, আমার আর এরকম ভুল কখনো হবে না। প্লিজ আমাকে ঢুকতে দিন। শায়ানের এমন কথা শুনে আয়রা বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলে উঠল। ঠিক আছে, রুমে আয়, কিন্তু আমাকে একদম ডিস্টার্ব করবি না। নিচে ঘুমিয়ে পড়ার শোন, তুই কয়েকদিন অফিসে যাবি না। তোকে দেখলে আমার বিরক্ত লাগে, তুই আমার চোখের সামনে আসবি না। আয়রার এমন কথা শুনে শায়ান খুব কষ্ট পেল। শায়ান নিচে বিছানা করে শুয়ে পড়ল। তারপর মনে মনে ভাবল, আমার মিষ্টি পরি যে আমাকে এত ভালোবাসতো, সে আমার সাথে এমন ব্যবহার করছে। আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও যেন আমি ধৈর্য ধরতে পারি। শায়ান এগুলো ভাবতে চোখ দিয়ে পানি পড়লো। ভেজা চোখে ঘুমিয়ে পড়ল। শায়ান হঠাৎ বেশ কিছুক্ষণ পর আয়রার চোখ গেল শায়ানের দিকে। দেখলো ওর চোখের পাতা ভেজা ভেজা। এটা দেখে আয়রা মনে মনে বলে উঠল। কি ব্যাপার, এই ছেলেটার প্রতি আমার এত মায়া কেন হচ্ছে? কান্না করছে দেখে। এই ছেলেটাকে তো আমি পছন্দ করি না। না না, আমি এসব ভাবতে পারছি না, আমি ঘুমাই। পরের দিন সকালে আয়রা যখন অফিসে ঢুকলো, তখন তার চোখে মুখে বিরক্তির চাপ, কিন্তু ভেতরে কোথাও যেন অজানা এক অস্থিরতা। আয়রা নিজের মনেই ভাবতে লাগলো। কেন যেন ছেলেটার কথাগুলো বারবার মাথায় আসছে। ওর চোখে এমন কিছু ছিল যা আমি এড়িয়ে যেতে পারিনি। তখনই আয়রা রুমে এলেন তার সেক্রেটারি রাফিদ। গুড মর্নিং ম্যাম, আজ আমরা 3টে মিটিং আছে। লাঞ্চে মালয়েশিয়ান ডেলিগেটরা আসবে। আর আয়রা হালকা বিরক্তি টেনে বলে উঠল। আর কি? স্যার অফিসে এসেছেন। আপনি তাকে অফিসে আসতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি লাঞ্চের পর চলে যাবেন। তিনি এসেছেন আপনার ফাইলগুলো চেক করতে। আর একটু থেমে বলল, যে আমার সঙ্গে দেখা করতে চায়? জি ম্যাম, সে বলেছে আপনাকে বিরক্ত করবে না, শুধু কাজের ফাইল জমা নিয়ে চলে যাবে। আয়রা চোখ নামি বলল, ঠিক আছে, যাও তুমি। লাঞ্চ টাইম অফিসে ক্যান্টিনে। সে নির্দ্বিধায় ক্যান্টিনের এক কোণে বসে আছে। সে আয়রার এক ঝলক দেখবে বলে অপেক্ষা করছে, কিন্তু সে জানে এখন আর মিষ্টি পরি তার কাছে নেই। এখন সে একজন সিনিয়র বস। ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল আয়রা। হঠাৎ পায়ের মোচড় খেয়ে ব্যালেন্স হারিয়ে ফেলতেই যাচ্ছিল। সে তার আগে একজোড় হাত তাকে ধরে ফেল। হ্যাঁ, সেটা ছিল শায়ান। শায়ান আতঙ্কিত গলায় বলে উঠল, মিষ্টি পরি, তুমি ঠিক আছো? আয়রা চমকে উঠল। তারপর বলল, আমি ঠিক আছি। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে উঠল। তুমি আমাকে মিষ্টি পরি বলো কেন? শায়ান হালকা হেসে ফেলল। তারপর বলল, কারণ একদিন এই নামেই তুমি নিজেকে আমার কাছে চিনিয়েছিলে। আয়রা কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, তুমি আবার এসব পাগলামি শুরু করছো না তো? না, আমি শুধু তোমার চোখে সেই পুরনো ঝলকটা খুঁজছি। একটিবার যদি তোমার হৃদয় ছুঁতে পারি, তাহলে তুমি নিজেই সব মনে করতে পারবে। আয়রা কিছু না বলে চলে গেল। অপরদিকে শায়ানও বাড়ি ফিরে গেল। রাতে আয়রার ঘরে দুজনে আবার দেখা। অফিস থেকে ফেরার পর আয়রা শায়ানের সামনে যায়নি, কিন্তু রাতের বেলা একই ঘরে দুজনকে থাকতে হয়, তাই দুজনে দেখা হয়ে গেল। শায়ান রুমে এসে আবার কিসের জন্য যেন বের হয়ে গেল। সেই রাত আয়রার জন্য ছিল অস্বস্তিকর। আয়েশ তার কোলে ঘুমিয়ে পড়েছে, আর আয়রা জানালার পাশে বসে আছে। তার চোখে যেন কুয়াশা জমে গেছে। মনে মনে বলছে, এই ছেলের চোখে কেমন যেন একটা ব্যথা, একটা অদ্ভুত টান। আমি কেন বারবার ওর কথাই ভাবছি? এই আয়েশও কেন যেন শায়নের মতন দেখতে অনেকটা। আয়রার মন
অস্থির। শায়নের কথাগুলো বারবার তার মাথায় ঘুরছে। মিষ্টি পরি, এই নামটা কেন যেন অজানা একদিকে নাড়া দিচ্ছে, কিন্তু সে কিছুতেই মনে করতে পারছে না। আজকে কোলে নিয়ে এসে জানালার পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজা খুলে শায়ন ঢুকলো। শায়ন নরম গলায় বলে উঠল। আয়রা, আয়রা বিরক্ত ভাবে বলল, আবার কি? বলেছিলাম তোকে আমার রুমে ঢুকতে। শুধু একটা জিনিস দিতে এসেছি। আয়রার হাতে একটা পুরনো ডায়েরি বাড়িয়ে দেয়। এটা হয়তো তোমার কাজে লাগবে। আয়রা ডায়েরিটি হাতে নিয়ে বলল। এটা কি? আমাদের গল্প, তোমার নিজের হাতে লেখা। আয়রা ডায়েরিটি খুলতেই প্রথম পাতায় একটা ছবি শায়ন আত্মার একসঙ্গে তোলা। হঠাৎ তার মাথা যেন টনটন করে উঠল। কিছু অস্পষ্ট ছবি ভেসে উঠছে চোখের সামনে, কিন্তু স্পষ্ট হচ্ছে না। এগুলো এগুলো কি? এটা বলেই আয়রা মাথা ধরে বসে পড়ে। তার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। শায়ন এগিয়ে এসে বলে, কি হয়েছে আয়রা? তোমার মাথায় কি যন্ত্রণা করছে? হ্যাঁ, আমার মাথায় খুব যন্ত্রণা করছে, আমি সহ্য করতে পারছি না। শায়ন এটা শুনে আয়রা ড্রেসিং টেবিলের সামনে থেকে একটা ওষুধ নিয়ে এসে পানি দিয়ে খাইয়ে দিল। তারপর আয়রাকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপরে নিজেও শুয়ে পড়ল নিচে। তারপরে শায়ন মনে মনে ভাবতে লাগলো, না, এভাবে আয়রাকে প্রেশার দিলে হবে না। ওর ডাক্তারের সাথে আমাকে কথা বলতে হবে। কালকেই যাব আমি আয়রার ডাক্তারের কাছে। দেখি ডাক্তার যদি কোনো উপায় দিতে পারে স্মৃতি ফেরানোর। পরের দিন সকালে শায়ন আয়রার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিল। ডাক্তার রায়হান, যিনি আয়রার চিকিৎসা করছিলেন, তিনি শায়নের গল্প শুনে বলেন, আয়রার অ্যামনেসিয়া সাইকোলজিক্যাল ট্রমা থেকে হয়েছে। সে আপনাকে ভুলে যায়নি, শুধু স্মৃতিগুলো তার মাইন্ডে লক হয়ে আছে। আপনি যদি ধৈর্য ধরে তার সাথে সেই মুহূর্তগুলো শেয়ার করেন, তাহলে সে আস্তে আস্তে মনে করতে পারবে, কিন্তু জোর করবেন না। কিন্তু সে তো আমাকে তার রুমেই ঢুকতে দেয় না। তাহলে অন্য উপায় খুঁজুন। যেমন এই ধরুন, আয়রার প্রিয় ফুল সে কলেজে থাকতে এরা পছন্দ করত, হয়তো এটা তার কিছু মনে করাতে পারে। বেশি প্রেশার দিলে ওর মাথা যন্ত্রণা করে ডাক্তার। সেটা করাটা স্বাভাবিক। আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, অ্যাক্সিডেন্টের ঘটনাটা রিক্রিয়েট করতে পারেন, তাতে স্মৃতি ফেরার 70% চান্স থাকবে। আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু চেষ্টা করে দেখি, যদি না হয় তাহলে অ্যাক্সিডেন্টের ঘটনাটা করা যাবে। অ্যাক্সিডেন্টের ঘটনাটাতে কিন্তু খুব রিস্ক থাকবে, খুব সাবধানে করবেন। জি ডাক্তার, মনে থাকবে। শায়ন হাসপাতাল থেকে বেরিয়ে গাঁদা ফুলের তোড়া কিনে আয়রার অফিসে পাঠালো। কার্ডে লিখলো, মিষ্টি পরি, তুমি একদিন বলেছিলে গাধার গন্ধে তোমার মাথা ব্যথা সেরে যায়। তোমার শায়ান। আয়রা ফুল পেয়ে প্রথমে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ফুলের গন্ধে তার মাথা যেন হালকা হয়ে এলো। হঠাৎ তার মনে পড়ল ফ্ল্যাশব্যাক। কলেজে কেটে শায়ন হাতে গাঁদা ফুল নিয়ে দাঁড়িয়ে। আয়রা লজ্জায় মুখ থেকে হাসছে। আয়রার এই ঘটনা মনে পড়তে ও মনে মনে ভাবলো, এটা কি সত্যি ছিল? কিন্তু ফুলটা যে দিছে তার মুখটা আয়রার কাছে স্পষ্ট নয়। অপরদিকে বিকেলে আজ খেলতে খেলতে শায়নের কোলে উঠে বলল, নতুন বাবা, তুমি কি আমার আসল বাবা? শায়ন আশ্চর্য হয়ে বলল, কে বলেছে তোমাকে? দাদু বলেছে। সে বলেছে তোমার বাবা খুব ভালো মানুষ, তুমি তার মতোই হও। শায়ন চোখে পানি নিয়ে আজকে জড়িয়ে ধরল। ঠিক তখনই দরজায় আয়রা দাঁড়িয়ে। সেসব শুনে চুপচাপ চলে গেল। রাত 10টা। আয়রা ডায়েরি পড়ছে। হঠাৎ এক পৃষ্ঠায় লেখা, আজ শায়ন আমাকে প্রথম কিস করলো। আমি লজ্জায় মরে যাচ্ছি, কিন্তু ভালোও লাগছে। আয়রা মনে মনে ভাবতে লাগলো, এটা কি আমি লিখেছি? আয়রা আর কিছু ভাবতে পারল না। ওর মাথার যন্ত্রণা উঠল। তারপরে আয়রা এসব চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শায়ন আয়রার আম্মুকে ডাক্তার রায়হানের সাথে মিটিং করে সবকিছু প্ল্যান করলো। আয়রার আম্মু প্রথমে ভয় পেলেন, কিন্তু শায়নের দৃঢ়তায় রাজি হলেন। বাবা, তুমি নিশ্চিত তো এটা রিস্কি? আম্মু, আমি ওকে হারাতে পারবো না। আবার ওর স্মৃতি ফিরে পেতে আমি সব করতে রাজি। ডাক্তার রায়হান অ্যাক্সিডেন্ট
সিমুলেশনের জন্য একটি সেফটি প্ল্যান তৈরি করলেন। আয়রাকে অফিস থেকে ফেরার পথে তাদের পুরনো গলির কাছে নিয়ে যাওয়া হবে, যেখানে কিছু লোক অ্যাক্টিং করবে বখাটে ছেলের। শ্যান সেখানে হঠাৎ করে উপস্থিত হয়ে আয়রাকে বাঁচাবে, ঠিক যেমন প্রথমবার করেছিল। বিকাল 5টা। আয়রার গাড়ি রুটিন মতো অফিস থেকে বের হলো, কিন্তু আজ ড্রাইভারের অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে শ্যান। হঠাৎ গাড়ি স্টপ হলো একটি পরিচিত গলির সামনে। আয়রা বিরক্ত হয়ে জানালা খুলে বলল, কি হয়েছে? এখানে কেন থামলি? ম্যাডাম, গাড়ির সামনে একটু সমস্যা হয়েছে। ঠিক তখনই 4-5 জন ছেলে এসে গাড়ি ঘিরে ফেললো। একজন জানালার ঠুকরে বলল, সুন্দরী, কেমন আছো তুমি? আয়রা ভয়ে চিৎকার করে উঠল। কে তোমরা? দূর হও। ছেলেগুলো গাড়ির জানালা টানতে লাগলো। আয়রার চোখে আতঙ্ক। হঠাৎ পিছন থেকে একটি পরিচিত গলা শুনে গেল। এই, ছেড়ে দাও ওকে। আয়রা দৃষ্টি খুলল। শ্যান দৌড় এসে এক ছেলেকে ধাক্কা দিল, বাকিরা শ্যানকে ঘিরে ফেল। আয়রা গাড়ি থেকে নামতেই একজন তাকে টান দিল। শ্যান চিৎকার করে বলল, আপনি সরে যান। একটা ধাক্কায় শ্যান মাটিতে পড়ে গেল। আয়রা মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। ফ্ল্যাশব্যাক। 5 বছর আগে সেই রাত শ্যান তাকে বাঁচাতে এসে বলেছিল। হঠাৎ আয়রা কাঁপা কাঁপা গলে বলে উঠল, সায়ান। হঠাৎ আয়রার মাথায় ঝাঁকুনি দিল। সে চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। আমার মাথা। শ্যান তৎক্ষণাৎ উঠে আয়রাকে জড়িয়ে ধরে বলল, আয়রা, শান্ত হও, আমি আছি তোমার সাথে। আয়রার চোখে জল। সে সায়ানের দিকে তাকিয়ে বলল, তুমি তুমি আমার সায়ান। আমি মনে করতে পারছি আমাদের বিয়ে, আয়াস সব। সায়ানের চোখে আনন্দের অশ্রু। হ্যাঁ মিষ্টি পরি, আমি তোমার সায়ান। তুমি ফিরে এসেছো। সায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার রায়হান চেক আপ করে বললেন, শ্যানের পায়ে সামান্য ইনজুরি, কিন্তু আয়রার মেমোরি সম্পূর্ণ ফিরে এসেছে। এটা একটা মিরাকল। আয়রা সায়ানের হাত ধরে ফুপিয়ে কেঁদে বলল, আমি তোমাকে এতদিন ভুলেছিলাম, ক্ষমা করো। তোমার কোনো দোষ নেই, তুমি ফিরে এসেছো, এটাই আমার সবচেয়ে বড় সুখ। তারপরে সায়ানকে নিয়ে আয়রা চলে গেল তার বাসায়। সবাই খুব খুশি। আয়রার আব্বু আম্মু, সায়ানের আব্বু আম্মু সবাই বাসায় আছে। সায়ানের আব্বু আম্মু গ্রাম থেকে এসেছে। আয়রাদের বাসায় আয়রার স্মৃতি ফিরে এসেছে শুনে আয়রা বাসায় এসে কলিং বেল দিতে ওর আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আয়রাকে জড়িয়ে ধরে বলল, আমার আয়রা মামুনি কতদিন পরে তোকে হাসি খুশি দেখলাম। আয় ভেতরে আয়। শায়ন বাবা, এসো, সাবধানে ভেতরে এসো। তারপরে আয়রা আর শায়ন ভেতরে চলে গেল। আর ভেতরে গিয়ে দেখলো তার শ্বশুর শাশুড়ি বসে আছে। আয়রা শায়নকে ধরে সোফায় বসিয়ে দিল। তারপর তার শ্বশুর শাশুড়িকে বলে উঠল, আসসালামু আলাইকুম আব্বু আম্মু, আপনারা কেমন আছেন? আয়রার কথায় শায়নের আম্মু বলে উঠল, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এসো আমাদের কাছে বসো তো। শায়নের আম্মুর এমন কথা শুনে আয়রা গিয়ে শায়নের আম্মুর পাশে বসলো। তারপর শায়নের আম্মু আয়রার মুখ ধরে বলে উঠল, কি মিষ্টি বৌমা আমার, এই জন্য তো বলি আমার ছেলে তো পাগল কেন। তোমার জন্য কত তোমার কথা বলেছে, কত রাত কান্না করেছে আমার কাছে, বলেছে আম্মু ওকে ফিরিয়ে এনে দাও। আমি পারিনি, আমি তো তোমাকে আজ প্রথম দেখলাম, মাশাআল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে তোমাকে। শায়নের আম্মুর কথা শুনে আয়রা কান্না করে দিল। আয়রার কান্না করা দেখে শায়নের আম্মু বলল, তুই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? আমি কি তোকে খারাপ কিছু বলেছি? শায়ন আমাকে এত ভালোবাসে, আপনারা এত ভালো, আমি এতদিন এত কিছু মিস করেছি। আমার স্মৃতি কেন নষ্ট হয়ে গিয়েছিল, এর জন্য আমার কষ্ট হচ্ছে। না হলে তো এতদিন আমিও সংসার করতাম গুছিয়ে। কষ্ট পাস না মা, আমরা আবার তোদের নতুন করে বিয়ের ব্যবস্থা করব। তারপরে ধুমধাম করে তোকে আমাদের বাসায় নিয়ে যাব, সাথে আমার পিচ্ছি দাদু ভাইকেও তো নিয়ে যাব। এখন যা, সায়ানকে নিয়ে রুমে যা, অনেক ধকল গেছে তোদের উপর দিয়ে, একটু গিয়ে রেস্ট নে। আয়রা শায়নের আম্মুর কথা শুনে বেশ লজ্জা পেল, মাথা নিচু করে বসে রইল। তারপরে হাসি মুখে উঠে দাঁড়ালো। শায়নও উঠে দাঁড়ালো, কিন্তু পায়ের ব্যথায় একটু হোঁচট খেলো। আয়রা তৎক্ষণাৎ তার কাঁধে হাত রাখলো। সাবধানে, তোমার পায়ে এখনো ব্যথা আছে। শায়ন মৃদু হেসে আয়রাকে বলল,
তুমি থাকলে আমার সব ব্যথা সেরে যাবে মিষ্টি পরি। আয়রা লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু এবার রাগ করেনি। শায়ানের ডাক শুনে তার বুকটা গরম হয়ে উঠেছিল। দুজনে ধীরে ধীরে রুমের দিকে এগোতে লাগলো। পেছন থেকে শায়ানের আম্মুর কণ্ঠ শোনা গেল। শায়ানের আম্মু খুশিতে বলে উঠল, দেখো দেখো কত সুন্দর জুটি আমার ছেলে বৌমা। রুমে ঢুকে আয়রা শায়ানকে বিছানায় বসালো, তারপর নিজেও পাশে বসলো। কিছুক্ষণ নিস্তব্ধতা। আয়রা প্রথমে কথা বলল। শান, আমি সত্যি খুব দুঃখিত। শায়ান আয়রার হাত ধরে বলে উঠল, কেন দুঃখিত? তুমি তো কিছুই ভুল করনি। না, আমি ভুল করেছি। আমি তোমাকে চিনতে পারিনি, রাগ করেছি, এমনকি ঘরেও ঢুকতে দেইনি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। শায়ান হালকা হাসি দিয়ে বলে উঠল, কিন্তু শেষমেশ তো মনে পড়ে গেছে। আর এখন তুমি আবার আমার মিষ্টি পরি। এখন একটু কাছে এসো, তোমাকে আদর করে দিয়ে অনেকদিন তোমাকে আদর করা হয় না। আয়রা শায়ানের কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তারপর হঠাৎ করেই শায়ান আয়রার গলা জড়িয়ে ধরে পড়ল। আমি তোমাকে এত মিস করেছি আয়রা, অনেক। এখন আমি তোমাকে আদর করব, বাধা দিবা না। শায়ান তার ঠোঁটটি আয়রার ঠোঁটের সামনে এগিয়ে নিয়ে গেল। তখনই দরজা থেকে একটা আওয়াজ শুনতে পেল ওরা। মাম্মা, নতুন বাবা তোমার কি করেছে? আয়েশের কণ্ঠ শুনে আয়রা শায়ানের কাছ থেকে সরে গেল। তারপর আয়রা এগিয়ে গিয়ে আয়েশকে কোলে তুলে নিল। তারপরে আয়েশকে চুমু দিয়ে বলল, আয়াস বাবা, তুমি এখানে কি করছো? কখন এসেছো তুমি? এই তো মাম্মা, আমি এখনোই আসছি। আমি দাদিকে খুঁজছিলাম, দাদি খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। বেশ ভালো করেছো, চলো বাবার সাথে বসে আমরা গল্প করব। তারপর আয়রা আয়েশকে নিয়ে শায়ানের কাছে যায়। তারপর তিনজন মিলে হাসি আনন্দ করতে থাকে। অপরদিকে নিচে ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছে। শায়ানের আম্মু আয়রার আম্মুকে বলে উঠল, আপা, আমি বলছিলাম কি, সায়নরা তো নিজেরা বিয়ে করেছিল, আমরা তো ছিলাম না। আমরা যদি আবার নতুন করে ওদের বিয়ে দিই, বিষয়টা কেমন হয়? এটা খুব ভালো হবে, আমরাও সেটা ভাবছিলাম, এটাই করব। ওনাদের দুজনের কথার মাঝে আয়রার আব্বু বলে উঠল, তাহলে বিয়ের ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তা তো করতে হবে, কিন্তু মাসখানেক তো সময় দিবা। আমার মেয়েটা কেবল সুস্থ হলো, জামাইটা একটু অসুস্থ, তাই তাহলে ওদের তো একটু সময় দিবা। তা তো দিতেই হবে, বিয়ের ব্যবস্থা করতে হবে না? আর আপনারা কিন্তু এখান থেকে এখানেই থাকবেন, আর যেতে দিচ্ছি না। একেবারে বৌমাকে বাড়ি নিয়ে তারপর যাবে। আয়রার আব্বুর এই কথা শুনে শায়ানের আব্বু বলে উঠল, এটা কিভাবে হয় ভাইজান? এটা কখনোই হয় না। আমার আমার ছেলের শ্বশুর বাড়িতে থাকবে, এতে লোকেরা খারাপ বলবে। লোকে যা বলে বলুক, লোকেদের কথা শুনে তা আমাদের কোনো কাজ নেই। আপনাদের আমি থাকতে বলেছি মানে আপনারা থাকবেন। বাড়িটা আমার, লোকেদের নয়। পরের দিন সকালে শায়ান উঠে দেখে আয়রা নেই বিছানায়। সে দ্রুত নিচে নেমে এলো। রান্নাঘরে আয়রাকে দেখে অবাক হয়ে গেল। আয়রা নিজের হাতে নাস্তা বানাচ্ছে। শায়ান হাসতে হাসতে বলল, আয়রা, এ কি দেখছি? আমার মিষ্টি পরি রান্না করছে। তুমি একা একা রান্নাঘরে যেতে ভয় পেতে। যতদিন আমার সাথে ছিলে আমরা একসাথে রান্না করতাম তো। এখন দেখি তুমি সব শিখে গেছো। আয়রা মুখ ভার করে বলল, হ্যাঁ করছি। তুমি কি ভেবেছো আমি কি কিছু শিখতে পারি না? আমি শুধু অফিসের বস হতে জানি। শায়ান পিছন থেকে আয়রাকে জড়িয়ে ধরে বলল, না, আমি জানি তুমি সব পারো। আমার জীবনটাই তুমি বদলে দিয়েছো। এই বলে শায়ান আয়রার গালে একটু টুস করে কিস করে দিল। আয়রা রাগী কণ্ঠে বলে উঠল, এই দুষ্টু ছেলে সব সময় দুষ্টুমি করা, তাই না? আমি কাজ করছি, তুমি দেখতে পাচ্ছ না? তুমি আমার উপর রাগ করছো কেন গো? আমি তো তোমাকে একটু আদর করছিলাম। এই বলে শায়ান মন খারাপ করে ফেলল। এটা দেখে আয়রা শায়ানের গালে একটা কিস করে বলে উঠল, এবার থেকে কখনো হারাবে না তো শায়ান? কখনো ছেড়ে যাব না, প্রমিস। ড্রয়িং রুম থেকে শায়ানের আম্মুর কণ্ঠ শোনা গেল। শায়ানের আম্মু বলল, এই যে নাস্তা ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এদিকে আয়। সবাই মিলে হাসতে হাসতে নাস্তা সারলো। আয়াস শায়ানের কোলে উঠে বলল,
বাবা তুমি কি এবার আমাদের সাথে থাকবে? শায়ান আয়াসকে কোলে নিয়ে ওর গালে একটা চুমু দিয়ে বলল। হ্যাঁ বাবা, এবার থেকে সব সময়। তারপরে শায়ান আয়াসের সাথে খেলা করতে লাগলো ড্রয়িং রুমে গিয়ে। আয়রার বাবা চলে গেলেন অফিসে, সাথে করে শায়ানের বাবাকেও নিয়ে গেলেন, কারণ উনি বাসে একা থেকে কি করবে। অপরদিকে আয়রার আম্মু আর শায়ানের আম্মু মিলে গল্প করছে। আয়রা ওদের গল্পের মাঝে বলে উঠল। আচ্ছা আম্মা, আপনার ছেলে সবচেয়ে বেশি কি দেখে ভয় পায়? শায়ানের আম্মু আয়রার এমন কথা শুনে অবাক হয়ে গেল। তিনি আয়রাকে প্রশ্ন করলেন। কেন রে মা, হঠাৎ এই কথা জানতে চাইছিস কেন? আগে আপনি বলেন, তারপর আমি বাকিটা বলছি। কি সায়ান তো খুব বেশি ভূতে ভয় পায়। বলেন আম্মা, এত বড় ছেলে ভূতে ভয় পায়? হ্যাঁ, ছোটবেলাতে ওকে ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হতো, খেতে চাইতো না। আমি ভূতের ভয় দেখাতাম, যদিও না খাবার খায় তাহলে ভূত ওকে তুলে নিয়ে যাবে। ছোট থেকে শুনে শুনে ওর মনে ভয় ঢুকে গেছে, এখন পর্যন্ত এই ভয়টা কাটাতে পারিনি। শায়ানের আম্মুর এই কথা শুনে আয়রার মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো, আর সে মিটিমিটি হাসতে লাগলো। এটা দেখে আয়রার আম্মু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন। কি বুদ্ধি আসছে মাথায় আয়রা? ওই হাসি দেখে তো মনে হচ্ছে সায়ানের কিছু হতে যাচ্ছে। আয়রা দুষ্টামি হাসি হেসে বলল। আম্মু কিছু না, শুধু একটা ছোট্ট খেলা খেলবো আপনার জামাইয়ের সাথে। ও আমাকে এত জ্বালায় সব সময়, আমি একটু শোধ তুলবো না তা কি হয়? শায়ানের আম্মু একটু চিন্তিত হয়ে বলেন। ওমা, তুই ওকে বেশি ঝামেলায় ফেলিস না বৌমা, ওর পা এখনো ভালো হয়নি। আয়রা শায়ানের আম্মুর হাত ধরে আদর করে বলল। চিন্তা করবেন না আম্মু, আমি ওর ক্ষতি করব না, শুধু একটু মজা করব। শায়ানের আম্মু ও আয়রার আম্মু দুজনেই হেসে উঠলেন। আয়রার আম্মু বললেন। দেখ, আমার মেয়েকে বিয়ের পর প্রথমবারের মতো আগের মতো চঞ্চলতা ফিরে পেয়েছে। ইতিমধ্যে ড্রয়িং রুমে শায়ান আয়াসকে নিয়ে বসে আছে। আয়াস তার নতুন বাবার গল্প শুনতে চাইছে। তুমি কি সত্যি সত্যি সুপার হিরো? তুমি আম্মাকে বাঁচালে? আয়াস বিস্ময়ে ভরা চোখে বলল। আয়াস হেসে ওকে কোলে টেনে নিল, তারপর বলল। না বাবা, আমি সুপার হিরো নই। আমি তোমার মাম্মাকে খুব ভালোবাসি, তাই ওকে রক্ষা করেছি। যে কেউ তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে এগিয়ে আসে। তুমি কি আমাকেও ভালোবাসো বাবা? শায়ানের চোখ ভিজে উঠল, তারপর সে বলল। আয়াস, তুমি আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোমাকে না জেনেই আমি এত বছর মিস করেছি। এখন থেকে আমি তোমাকে আর কখনো ছাড়বো না, প্রতিজ্ঞা করছি। পেছন থেকে আয়রার কণ্ঠ শোনা গেল। কি হচ্ছেটা কি এখানে? তুমি এমন সিরিয়াস কথা বলছো? তোমার কথা বুঝতে পারছে ও বাচ্চা না? শায়ানও আয়াস মুখ ফিরিয়ে দেখলো আয়রা হাসি মুখে দাঁড়িয়ে আছে। শায়ান তৎক্ষণাৎ হাসতে হাসতে বলতে লাগলো। কিছুই না, আমরা তো শুধু গল্প করছিলাম। আর কই সিরিয়াস কথা বলছিলাম? আমার বাবা তো সব বোঝে, তাই না বাবা? শায়ানের এই কথা শুনে আয়াস মাথা নাড়ল। কি জানি বুঝলো ছেলেটা। এটা দেখে আয়রা আর আয়াস পিক করে হেসে দিল। তারপর আয়রা এগিয়ে এসে আয়াসকে নিয়ে বলল। যাও বাবা, দাদুর কাছে যাও, ও তোমার জন্য নতুন একটা গাড়ি নিয়ে এসেছে। আম্মুর সাথে বাবাকে একটু কাজের কথা বলতে হবে। আয়াস খুশিতে লাফ দিয়ে অন্য ঘরে চলে গেল। আয়রা শায়ানের পাশে বসে বলল। কি হচ্ছিল? আমার ছেলেকে দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? শায়ান আয়রাকে জড়িয়ে ধরে বলল। কখনোই না, আমরা তো তোমারই প্রশংসা করছিলাম, বলছিলাম তুমি কত সুন্দর রান্না করো। আয়রা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল। হ্যাঁ নিশ্চয়ই। যাই হোক, একটা কথা বলবো। আজ রাতে আমরা সবাই উপরে একটা পুরনো স্টোররুমটা গুছাবো। বাবা বলেছেন সেখানে অনেক জিনিস পড়ে আছে। শায়ানের মুখ একটু কালো হয়ে গেল। কালো মুখ করেই শায়ান বলল। স্টোর রুম? ওই যে অন্ধকার ধুলোই ভর্তি রুমটা? আয়রা স্বাভাবিকভাবে বলল। হ্যাঁ সেটাই। তুমি তো বাড়ির একমাত্র জামাই। আমার বাবা মার তো কোনো ছেলে নেই, তোমার সাহায্য তো লাগবেই। আর শুনেছি ওই রুমে নাকি কিসব একটা আওয়াজ পাওয়া যায়, তাই আমি সাথে করে তোমাকে নিয়ে যাব। তুমি তো খুব সাহসী, তাই না? আয়রার কথা শুনে শায়ান ভয়ে ঘামতে লাগলো। আয়রা শায়ানের এই অবস্থা দেখে মুচকি হাসতে লাগলো।
তারপরে আবারও বলল, কি হলো বাবু, তুমি ঘামছো কেন? আমি তো জানতাম আমার সায়ান খুব সাহসী, তাহলে আমি কি ভুল জানতাম? শায়ানের মুখ দেখে মনে হচ্ছে যেন সে এখনই পালাবে, তবুও সে নিজেকে সামনে নিয়ে গলা খাকারি দিয়ে বলল, অবশ্যই যাব। সাহস আমার রক্তে। আমি তো এখন আয়রার নাইট গার্ড। ভয় আমার জন্য না। আয়রা চোখ বড় বড় করে শায়ানের দিকে তাকালো। বাহ, নতুন নাম তো, নাইট গার্ড অফ আয়রা। শুনে তো মনে হচ্ছে আজ রাতে কোনো যুদ্ধ হবে। শায়ান হালকা গলা নামিয়ে বলল, যুদ্ধই তো, ভয় আর ভালোবাসা। আয়রা খুব ভালো করে বুঝতে পারল শায়ান কোন দিক দিয়ে কথাটি বলেছে। আয়রা খানিকটা লজ্জা পেয়ে গেল। তারপরে শায়ানের বুকে আয়রা ঘুষি মেরে বলল, সবসময় খালি দুষ্টুমি করার সুযোগ পেলে খালি শয়তানি করো তুমি। যাও, তোমার সাথে আমি থাকবোই না, নিচে গেলাম। এ বলে আয়রা চলে গেল নিচে। সন্ধ্যা নামতে সবাই নিচে বসে টিভি দেখছে, আর আয়রা শায়ানকে নিয়ে চলে গেল উপরে স্টোর রুমে। রুমে ঢুকতেই ধুলো আর পুরনো গন্ধে ভরে গেল নাকমুখ। বাতি জ্বালাতে আলোটা ঝিকমিক করে জ্বলল। হঠাৎ এখনই কিছু পড়ে গেল। শায়ান হঠাৎ পিছিয়ে এসে ভয় পেয়ে বলল, ও মা, এটা কি পড়লো? আয়রা হাসতে হাসতে বলল, আরে এটা তো একটা পুরনো বালিশ, ভয় পেলে না তো? না না, আমি তো এমনি দেখে চমকে গিয়েছিলাম। তুমি তো জানো আমি তো সাহসী। আয়রা মুচকি হেসে বলল, খুব জানি। এরপর দুজনে একসাথে ঝাড়ু কাপড় দিয়ে সবকিছু পরিষ্কার করতে লাগলো। পুরনো একটা বক্স খুলতে দেখতে পেল ভেতরে কিছু পুরনো ছবি আর এক ছোটবেলা ডায়েরি আর কিছু চিঠি। ও মা, এগুলো এখনো আছে? এই ডায়েরি তো আমি ক্লাস 10-এ লিখতাম। আমাকে কিছু পড়েও শোনাও না। আয়রা লজ্জা পেয়ে বলল, থুর, এইসব তো ছোটবেলার প্রেমালা। তবুও শোনাতে হবে, কারণ তোমার প্রথম প্রেমিক আমি নই, তা জেনে নেওয়া দরকার। আয়রা একটা পাতায় অংশ পড়ে শোনালো। সেখানে লেখা, আমি বড় হয়ে এক রাজপুত্রকে বিয়ে করব, যে আমাকে প্রতিদিন ভালোবাসা দেবে, কিছু ভুললেও রাগ করবে না। শায়ান হালকা গলায় বলল, তাহলে তো ঠিকই বিয়ে করেছো, আমি তো রাগ করি না। কিন্তু ভালোবাসা প্রতিদিন দাও তো? শায়ান চোখে চোখ রেখে বলল, প্রতিদিন না, প্রতি মুহূর্তে ভালোবাসি। এই কথা শুনে আয়রা একটু থমকে গেল। তারপর চোখ নামিয়ে বলল, শায়ান, আমি যদি কখনো আবার তোমাকে ভুলে যাই? শায়ান আয়রার হাত ধরে বলল, আমি আবার ফিরে আসব। যতবার তুমি হারাবে ততবার আমি তোমায় খুঁজে নেব। চোখ ভিজে আসছে। সে বলল, জানো যখন তখন আমি তোমাকে ভুলে গেছিলাম। মাঝে মাঝে আমার মনে হতো কেউ আমাকে ডাকে, অনেক চেনা একটা কণ্ঠ। এখন বুঝি সেই কণ্ঠটা ছিল তোমার। হঠাৎ বাতিটা টিম টিম করে নিভে গেল। পুরো রুম অন্ধকার। শায়ান গলাটা খুশখুশ করে বলল, আয়রা, বাতি গেছে। আয়রা চুপি চুপি করে বলে উঠল, ওরে ভিতু, ভূত এসে গেছে। আরে না না, তুমি পাশে থাকলে ভয় কেটে যায়। আয়রা দুষ্ট হাসি দিয়ে বলে উঠল, হঠাৎ কেউ যদি তোমার কাঁধে হাত রাখে, বুঝলে? আয়রা প্লিজ এসব বলো না, তুমি জানো না আমি এখনো। ঠিক তখনই আয়রা পেছন থেকে শায়ানের গলা জড়িয়ে ধরল। আমি আছি তোমার সাথে বাবু, আজ থেকে তোমার সব ভয় আমার। তুমি শুধু আমায় ভালোবাসো। চল। আয়রার হাত ধরে বলে উঠল, ভালোবাসি মিষ্টি পরি। হঠাৎ নিচ থেকে দাদুর গলা এলো, এই যে তোমরা উপরে কি ভূতের বাসা বানালে? নিচে আসো, রাত হয়ে গেছে। মিস্টার, এবার নিচে যাই। হ্যাঁ, না গেলে তো দাদু ভূত হয়ে উঠবে। দুজন একে অপরের হাত ধরে নিচে নামলো। চোখে মুখে হাসি আর হৃদয়ে এক মধুর সম্পর্কের নতুন সূচনা। পরের দিন সকাল, পাখির কিচিমিচির হালকা রোদ, নরম বাতাসে ভরে গেছে চারিদিক। পুরো বাসায় যেন এক মধুর আমেজ। শায়ান বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। পেছন থেকে আয়রা সে পিঠে আলতো করে ঠেলা দিল। কি ভাবছো হে কবির সাহেব, বউ কাছে থাকতেও আকাশে মন? আমি ভাবছিলাম কত ভাগ্যবান আমি, তুমি, আয়াস, পরিবার, সবকিছু আবার ফিরে পেয়েছি। আবার আমি তো হারাই সব সময়, সেই জন্যই তুমি ভয় পাও আমাকে নিয়ে সব সময়, তাই না? হ্যাঁ, কারণ আমার ভাগ্য এত ভালো না ছিল যতক্ষণ না তুমি আমাকে আবার চিনলে। তুমি আমাকে চিনেছো আর আমি
সব আনন্দ ফিরে পেয়েছি। শায়ান হালকা গলায় বলে উঠল। আয়রা আর কিছু বলল না, চুপ করে শায়ানের হাত ধরলো। দুজনের চোখে শান্তি। এমন সময় আয়েশ দৌড়ে এলো। মাম্মা, বাবা, আমি আজকে ঘুমাবো না। আজকে আমার নতুন কার্টুন বের হবে। আয়রা হাসতে হাসতে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, আজকের দিনটা ঘুমাতে হবে না। এবার আয়াসকে একটু পড়াশোনা শুরু করাতে হবে। হঠাৎ নিচ থেকে আয়রার আম্মুটাকে সবে নিচে গেল। হ্যাঁ, এই যে সবাই, আমাদের কথা মনে আছে তো? বিয়ের আয়োজন নিয়ে প্ল্যান করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমার বৌমার সাথে ঝাঁকজমক করে বিয়ে দিব। আবার বিয়ে? আমি তো মনে করি সায়ানের সাথে প্রেমই বেশি জমে। বিয়ে মানেই দায়িত্ব, আর দায়িত্ব মানেই ঝামেলা। শায়ান হাসতে হাসতে বলল, তুমি দায়িত্ব না নিলে আমি নিজে তুলে নিয়ে যাব তোমাকে। ঠিক বলছে, প্রেম তো এখনো ওদের মধ্যে আছে, আর আশা করি সারা জীবন এমনই থাকবে। বিয়েটা সবাইকে সাথে নিয়ে ধুমধাম করে মেহেন্দি, গায়ে হলুদ, গান বাজনা সব হবে। কি বলেন আপা? ঠিক বলেছেন আপা। শুরু হলো বিয়ের প্রস্তুতি। বাসা ভর্তি হাসি, গান বাজনা আর কানে কানে প্রেমের কথাই। শায়ান এক সন্ধ্যায় আয়রাকে ছাদে ডাকলো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। ছাদে উঠে আয়রা দেখলো ছাদ সাজানো মোমবাতি আর লাইটিং দিয়ে, আর এক কোণে একটি ছোট টেবিল জুড়ে ফুলে ভরা। এ কি, এসব কার জন্য? শায়ান একটা ছোট রিং তুলে আয়রাকে বলল, আবার বিয়ের আগেই প্রপোজ করি নতুন করে। হ্যাঁ শুনি। দুষ্টু ছেলে, এখনো একই রোমান্টিক। সবই তো আমার জন্য। আবার বলো না হ্যাঁ আমি তোমার হব আবার। আয়রা চোখে পানি নিয়ে বলে উঠল, হ্যাঁ আমি আবার হব তোমার। এবার ভুল করব না। শায়ান রিং পরিয়ে দিল আয়রার হাতে। দুজন একে অপরকে জড়িয়ে ধরলো। উপরে আকাশে আতশবাজির শব্দ, যেন তাদের নতুন জীবনের সূচনা। তারপর শুরু হলো মেহেন্দির অনুষ্ঠান। রাতে আবারও দুষ্টামি শুরু করলো শায়ান। মেহেন্দির রাতে পুরো বাসা নাচে গানে মুখর। আয়রা হাতে মেহেন্দি পড়েছে, আর আড়াল থেকে শায়ান চুপি চুপি মেহেন্দি ডিজাইনে নিজের নাম খুঁজছে। আমি কোথায় রে? সহজ না খুঁজে পাওয়া। যেমন আমি হারিয়েছিলাম তেমনি খুঁজে নিতে হবে। শায়ান ঠোঁটের কোণে হাসি রেখে বলল, খুঁজতে জানি বলেই তো ফিরে পেয়েছি তোমায়। আয়রার গাল লাল হয়ে উঠল। পাশ থেকে শায়ানের আম্মু বলেন, এই দুজন তো আলাদা হয় না। সায়ন বাবা এখানে সব মেয়ে, তুমি এখান থেকে যাও। আমার বউকে না দেখে ভালো লাগছিল না, তাই চলে এসেছি। শায়ানের মুখে এমন কথা শুনে আয়রা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে ফিস ফিস করে বলে উঠল, তুমি এত ঠোঁটকাটা হলে কেমনে সায়ান? এখানে বড়রা সবাই আছে। আয়রার কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগলো। এভাবেই হাসি আনন্দের মধ্য দিয়ে শেষ হলো আয়রার মেহেদি অনুষ্ঠান। বিয়ের দিন আয়রা লাল শাড়ি পরে দাঁড়িয়ে আছে আয়নার সামনে, চোখে জল মুখে হাসি। পেছন থেকে আয়রার আম্মু এসে বললেন, মা, আজকের দিনটা তোর জীবনের সবচেয়ে সুন্দর দিন। নতুন করে শুরু কর। নতুন করে? কিন্তু সেই পুরনো মানুষটার সাথেই আমার সায়ান। শায়ানো ব্ল্যাক শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আমি আজ আবার সেই রাতে ফিরছি যেদিন প্রথম তোমায় চেয়েছিলাম। দুজন আবার পাশাপাশি বসলো। এবার পরিবার, বন্ধু আর ছোট আয়াসের সামনে দাঁড়িয়ে। আয়াস ফিস ফিস করে বলল, মাম্মা, বাবা, তোমাদের দুজনকে তো খুব সুন্দর লাগছে। আমাকেও নাও তোমাদের কাছে। এ বাবা, তুমি তো আসবেই, আমাদের কাছে এসো। এই বলে আয়রা আয়াসকে কোলেন করে তাদের মাঝখানে বসিয়ে দিল। শায়ান আয়াসের গালে একটা চুমু খেয়ে বলল, এই তো, এটা আমার লক্ষ্মী বাবা। কাজী সাহেব সব কাগজপত্র ঠিকঠাক করে শায়ানের উদ্দেশ্যে বলে উঠল, বাবা, তুমি এই বিয়েতে রাজি থাকলে বলো আলহামদুলিল্লাহ। কাজীর কথা মতো শায়ান 1 সেকেন্ডের মধ্যে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব এইবার সেম ভাবে আয়রাকেও বলল। আয়রা বেশ কিছুক্ষণ সময় নিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। ওদের দুজনের বিয়ে পড়ানো শেষে কাজী তার টাকা নিয়ে চলে গেল। তারপরে আয়রার বান্ধবী সাইমা এসে বলতে লাগলো, বান্ধবী, তোরই কপাল, একজন ভালোবাসার মানুষকে দুইবার বিয়ে করতে পারলি।
আর আমরা এখনো সিঙ্গেল থেকে গেলাম। সাইমার কথা শুনে আয়রা একটু মুচকি হাসি দিয়ে তারপর বলল, চিন্তা করিস না বান্ধবী, এবার তোর পালা, তোর বিয়ের ব্যবস্থা করছি দাঁড়া। আচ্ছা, তুই কি মুন্নির কোনো খবর রাখিস? হ্যাঁ, মুন্নির সাথে তো মাঝে মাঝে কথা হয়। ওই হারামি ওটাও বিয়ে করেছে, এক বাচ্চার মাও হয়েছে জানিস? কি বলিস? এত কিছু হয়ে গেল? হ্যাঁ, মুন্নিও মা হয়ে গেছে, তুইও মা হয়ে গেছিস। এখন আমি শুধু বিয়ে করা বাকি আছে। চিন্তা করিস না, সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওদের দুজনের কথার মাঝেই আয়রার আম্মু আয়রাকে বলল, কি রে, তোরা দুজন কি কথাই বলে যাবি? তোর বান্ধবী খাবে না? তোরাও চলে আয়, খাওয়া দাওয়া করে নে, তারপরে তোরা রুমে চলে যা। কালকে আবার অনেক ধকল আসছে, কালকে অনেক লোকজন আসবে। কালকের দিনটা কেটে গেলে পরশু তো তোরা ওই বাসায় চলে যাবি। তারপরে তিনজনে মিলে গিয়ে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষে সাইমা বাসায় চলে গেল। আয়রার আম্মু আর শায়নের আম্মু মিলে সব গোছগাছ করে রেখে আয়েশকে নিয়ে চলে গেল রুমে। অপরদিকে আয়রা আর শায়ন চলে গেল ছাদে। ছাদে গিয়ে আয়রা শায়নের হাত ধরে বলে উঠল, এবার প্রমিস করো আর হারাবে না। প্রমিস করছি তোমাকে ছেড়ে আর কখনো কোথাও যাব না, তোমাকে হারাতেও দিব না। শক্ত করে তোমাকে জড়িয়ে ধরে রাখবো। তুমি আমার মিষ্টি বউ, তোমাকে ছেড়ে আমি থাকতে পারি না। তুমি বুঝি সেটা জানো না? আমি এবার তোমার মিষ্টি পড়ি আর তোমার দুষ্টু মিষ্টি লাইফ পার্টনার। এটা শুনে শায়ন বলে উঠল, ছাদে তো এসেছি অনেকক্ষণ হলো, চলো না এবার নিচে যাই। শায়নের কথায় আয়রা অবাক হয়ে বলে উঠল, নিচে যাব কেন? এখানে তো ভালো লাগছে, কি সুন্দর চাঁদ উঠেছে। এই কথা শুনে শায়ন আয়রার কানের কাছে ওর মুখটা নিয়ে বলল, তা কি করে হয় মিষ্টি বউ, আজকে না আমাদের বাসর রাত, তুমি কি ভুলে গেলে? বাসর করার দ্বিতীয়বার সুযোগ পেয়েছি, এটা কি আমি ছেড়ে দেই? শায়নের এমন কথা শুনে আয়রা লজ্জায় লাল হয়ে গেল। সে মাথা নিচু করে বলে উঠল, তুমি এক বাচ্চার বাবা, তুমি এখন এত রোমান্টিক কিভাবে? লজ্জা করে না তোমার? ওর মা আবার লজ্জা করবে কিসের জন্য? আমি তো আমার বউকে বলছি, অন্য কাউকে তো বলছি না। তোমার সাথে আমি কথাই পারবো না। শায়ন হুট করে আয়রাকে কোলে তুলে নিল। আয়রা এটা দেখে বলে উঠল, এ কি করছো, কি করছো? তাড়াতাড়ি আমাকে নামাও, পড়ে যাবো তো। আমি কি আমার মিষ্টি পরিটাকে ফেলতে পারি? তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারো না? আমি এখন তোমাকে ছাড়বো না, একদম রুমে গিয়ে নামাবো। এ বলে শায়ন আয়রাকে কোলে করে নিয়ে রুমের দিকে রওনা হলো। তারপর রুমে গিয়ে আয়রাকে বিছানায় নামিয়ে দিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। তারপরে আয়রার পাশে বসে আয়রাকে বলল, তোমাকে দেখতে কিন্তু আজকে খুব হট লাগছে। শায়ন একদম দুষ্টুমি করবে না কিন্তু, বেশি হয়ে যাচ্ছে। আজকে রাতে বেশি বাড়াবাড়ি করব না তো কবে করব? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কাছে এসো, তোমাকে আদর করব। আদর করার পারমিশন দিতে পারি, কিন্তু আমাকে বেশি ব্যথা দেওয়া যাবে না বলে দিলাম। তোমাকে ব্যথা না দিলে কি আর আদর করলে মজা পাবে তুমি? আজকের দিনটা একটু কষ্ট সহ্য করে নাও না। সবসময় তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো। ঠিক আছে, নাও, আদর করো। এই তো, তুমি আমার লক্ষ্মী বউ। তারপরে শায়ন আয়রাকে ধরে লিপ কিস করতে লাগলো। প্রায় 10 মিনিট ধরে লিপ কিস করার পর বিছানায় ফেলে দিয়ে ঘাড়ে গলায় বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। আর শায়নের দুহাত দিয়ে আয়রার ওই দুইটা টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর শায়ন আয়রার শাড়ি খুলে ফেলল। তারপর আয়রাকে বলল, মিষ্টি পরি, জানো তোমাকে এভাবে দেখতেও খুব একটা মন্দ লাগে না। প্রতিদিন আমার সামনে এভাবে থাকবে, ঠিক আছে? ড্রেস পরার দরকার নেই। শায়ান, তোমার মাথা খারাপ হয়ে গেছে? আয়াস আমাদের সাথে থাকবে, ছোটবেলা থেকে এগুলো দেখে বড় হবে নাকি? ও আচ্ছা, সরি, ভুলেই তো গেছিলাম। যাই হোক, আবার চলো, তোমাকে আসল আদরটা করি। ব্যথা সহ্য করার জন্য তৈরি তো? তুমি তো আমার সিনিয়র মিষ্টি বউ, তোমার সহ্য ক্ষমতাটা তো একটু বেশিই হবে, তাই না? হ্যাঁ, তা তো আছেই। বেশ, ঠিক আছে, সেটা এখনই দেখা যাবে। এই বলে শায়ন আয়রাকে আদর করতে লাগলো। আয়রা হঠাৎ বলে উঠল, শায়ন প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। শায়ন আয়রাকে আদর করতে করতে উত্তর দিল, ও মা, সিনিয়র বউ, তুমি না বললে তোমার ধৈর্য ক্ষমতা বেশি? এইটুকুতে এমন করছো? আজকে সারা রাত তোমাকে ছাড়ছি না। এমন করলে আমি তো মরেই যাব। আরে মরবা না, আমি আছি তো।
আমাকে এখন আদর করতে তাও ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে, ডিস্টার্ব করব না, কিন্তু একটু আস্তে করো। আস্তে আস্তে করলে আর আমাদের আয়েশের বোন আসবে না যে? এখনই আয়েশের বোন আনার চিন্তা করছো তুমি? হ্যাঁ তাই করছি। এবার চুপ করো, আদর করতে দাও। তারপর আর কি শায়ান আরো ভালোভাবে আদর করতে লাগলো আর আয়রা সেটা উপভোগ করতে লাগলো। এই যে আপনারা আর কিসের জন্য অপেক্ষা করছেন, ওরা আদর করতে থাকুক ওদের মতো করে। আমরা এবার বিদায় নিই, কারোর পার্সোনাল জিনিস শুনতে নেই, এটা জানেন না আপনারা। আজকের গল্পটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।